বলুন। কনস্টেবল সিদ্ধার্থ নায়ক কোথায়? স্যার ও তো ডিউটিতে আছে। স্যার কি হয়েছে? আপনারা এভাবে কেন বলছেন? কিছু হয়েছে নাকি? না কিছু না, অনেক কিছু হয়েছে। মার্ডার করেছে ও। কি মার্ডার? না না স্যার, নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। ও তো নিজেই ট্রাফিক পুলিশে আছে, ও কেন কাউকে মারতে যাবে? যদি ও ঘরে আসে বা ফোন করে, ওকে একদমই বলবেন না আমরা এখানে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলাম, বুঝেছেন? এই কি উনি? কি হচ্ছেটা কি এখানে? বাইরে বেরো। তুমি দাঁড়াও, আমি আসছি। কি ফিল্ম চলছে এখানে? স্যার কোনো ফিল্ম টিম নয়, বউ হয় আমার, হাজব্যান্ড ওয়াইফ আমরা। আরে স্যার এসব ছাড়ো না, না 500 টাকা রাখো, আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো আমরা। আর যেন এখানে না দেখি। একদম স্যার। ওকে স্যার। কি বলছিলেন উনি? কি আর বলবে, টাকা চাইছিল। 500 টাকায় আর কি চাই? হ্যাঁ আরে ও আসবে না এখন। তুমি গাড়িটা হাইওয়ে থেকে নামিয়ে এই নির্জন রাস্তায় কেন আনলে? দেখো না, একটাও গাড়ি দেখা যাচ্ছে না, কি অন্ধকার। জয়ন্তী, খুব খিদে পেয়েছে, সামনে একটা হোটেল আছে, সেখানে দারুণ খাবার পাওয়া যায়। হ্যাঁ, দারুণ জমিয়ে খাবো। কি বাবা? কি হয়েছে? আরে হেডলাইটটা অফ হয়ে গেল কি করে? মনে হচ্ছে হেডলাইটের ফিউজ উড়ে গেছে, চেঞ্জ করতে হবে। মা, আমার খুব ভয় লাগছে। চিন্তা করিস না, বাবা আছেন তো, সব ঠিক হয়ে যাবে। ভালো আছে আপনি চলে এসেছেন স্যার। দেখুন না, রাস্তার মাঝখানে হেডলাইটটা ফিউজ হয়ে গেছে, একটু হেল্প করবেন স্যার প্লিজ। পরেশ, 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 পরেশ ঠিক হলো নাকি? কিছু অন্তত বলো পরেশ। মা, হ্যাঁ রে বাবা, আমার খুব ভয় লাগছে। তুই গাড়িতেই থাকিস, বেরোস না। পরেশ কোথায় গেল? পরেশ, পরেশ, কোথায় খুঁজবো ওকে? পরেশ, পরেশ। অন্ধকার, যার সম্পূর্ণ নিজস্ব রহস্য এবং নিজের কাহিনী থাকে, আর অনেকেই এই অন্ধকারের সুযোগ নিজের মতন করে কাজে লাগায়। হাইওয়ে তৈরি হয়ে যাওয়ার কারণে এই পুরনো রাস্তায় অনেক কম গাড়ি চলাচল করে। কথায় আছে, যখন কোনো জঙ্গলি জানোয়ার মানুষের রক্তের স্বাদ পেয়ে যায় তখন সে নরখাদক হয়ে ওঠে। তারপর থেকে সে প্রতি মুহূর্তে কোনো মানুষের সন্ধানে বসে থাকে এবং তার শিকার বানিয়ে নেয়। এমনই একজন নরখাদক মানুষের রূপ ধরে থাকা পশু এই পুরনো রাস্তায় নিজের জঙ্গলি ইচ্ছে পূরণ করার জন্য বসেছিল। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় এটাই ছিল যে সে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং জনতাকে রক্ষা করার শপথ নেওয়া একজন পুলিশ কর্মী ছিল। আর সে তার ট্রাফিক পুলিশের পোশাকের সুযোগ নিয়ে এই অন্ধকারকে আরো অন্ধকার করে তুলছিল, যে অন্ধকার সেই সব মানুষের জীবনে ছড়িয়ে পড়ছিল যাদের সে একের পর এক শিকার করছিল। আর এখন অবধি সেই শুধুমাত্র এটা জানে যে সে কেন এমন করছিল। সবকিছু ঠিক আছে না হাইওয়েতে? কোনো প্রবলেম নেই তো? স্যার তেমন বিশেষ কিছু নয়, একটা গাড়ির ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সাব ইন্সপেক্টর যাদব সবকিছু সামলে নিয়েছে, টো চেন করে গাড়িটাকে নিয়ে চলে এসেছে। হাইওয়ের উপর কতগুলো জিপ আছে পেট্রোলিং এর আজ জন্য? রাতে একটা জিপ পেট্রোলিং করছে স্যার। আর ওই ওল্ড হাইওয়েতে?
ওখানে কার ডিউটি? স্যার ওখানে কনস্টেবল নায়েক বাইক নিয়ে পেট্রোলিং করছে। আচ্ছা, মানে সব মিলিয়ে ঠিকঠাকই চলছে। হ্যাঁ স্যার। কাল ছেলের জন্মদিন, আজ রাত 12টায় ওকে উইশ করতে যাব। স্যার আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা সব সামলে নেব। থ্যাংক ইউ। আর হ্যাঁ স্যার, আপনার ছেলেকে আমাদের তরফ থেকেও বার্থডে উইশ করবেন। থ্যাংক ইউ সাওন্ত। গত 2 বছর ধরে ওর বার্থডে পার্টিতে যেতে পারছি না আমি। এই বছর তো ভাবছি নিশ্চয়ই ওর সাথে থাকবো আমি। হ্যাঁ স্যার। স্যার, একটা ট্রাক ড্রাইভার একটা বাচ্চাকে পুরনো হাইওয়ে থেকে তুলে এনেছে। স্যার, বাচ্চাটা খুব ভয় পেয়ে আছে। নমস্কার স্যার। কি হয়েছে পুরনো রাস্তায়? আর কে এই বাচ্চাটা? স্যার, ওই দিক দিয়ে আমি যাচ্ছিলাম, ওদিকে একটা গাড়ি দেখতে পাই। কাছে গিয়ে দেখলাম যে হয়তো এই ছেলেটারই বাবা মা। খুব খুব ভয়ঙ্কর ভাবে মেরেছে। সাওন্ত, তুমি এখানে স্পটে যাও, আমি বাচ্চাটার সাথে কথা বলে আমি এক্ষুনি জয়েন করছি। ওকে স্যার, চলো। স্যার ওই টেম্পো ড্রাইভার একদমই ঠিক বলেছিলেন, 2টো বডি পাওয়া গেছে। এই যে দেখুন স্যার, এই বডিটা একটা পুরুষের, আর ওখানে দ্বিতীয় বডিটা একটা মহিলার। গাড়ির পেপারের ওপর যে নাম সেটা কোনো পরেশ রাহার, সম্ভবত ইনি পরেশ রাহা হবেন। স্যার, স্যার গাড়ি একদম ঠিক আছে, শুধু হেডলাইটের ভিউজটা উড়ে গেছে। আরে হেডলাইটটা অফ হয়ে গেল কি করে? হেডলাইট অফ হয়ে গেছিল, তাই হয়তো গাড়িটা এখানে থেমেছে। আর একটা কথা স্যার, স্যার এই যে দেখুন, ট্রাক ড্রাইভার তো বলেছিল বাচ্চা পিছনের সিটের তলায় লুকিয়েছিল। তাহলে খুনি হয়তো এটাই দেখতে এখানে এসেছিল যে গাড়ির মধ্যে অন্য আর কেউ আছে নাকি। সাওন্ত, কনস্টেবল নায়েক এই হাইওয়ের উপর পেট্রোলিং করছিল না? হ্যাঁ স্যার। যাদব, ইয়েস স্যার। পুরো হাইওয়ের উপর কড়া নজর রাখো, আর বিশেষ করে এই রাস্তার উপর ওয়্যারলেস পর্যবেক্ষণ, বুঝলে? ওকে। বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, ব্লাড স্যাম্পল নিয়ে নাও, ফিঙ্গারপ্রিন্টস নাও, আর এক্সপার্টদের পাঠাও। ওকে স্যার। এখন যে কোনোভাবে এই বাচ্চাটার কাছ থেকে সবকিছু জানতে হবে, কারণ ওই এই সমস্ত নিজের চোখে দেখেছে। দেখুন, বাচ্চাটার কন্ডিশন কিন্তু ঠিক নেই। আমিও কিছু ওষুধ দিয়েছি, সেই অবস্থায় ও নর্মাল হতে পারে, কিন্তু এই অবস্থায় ওকে ডিস্টার্ব না করাই ভালো, নইলে ওর অবস্থা খারাপের দিকে যাবে। স্যার, স্যার পুরনো হাইওয়ের ওপর আরও একটা মার্ডার হয়েছে, আর এবার শুধু মার্ডার নয়, রেপও হয়েছে। এক রাতের মধ্যে 2টো পথ দুর্ঘটনা। আজ পর্যন্ত এই ধরনের ঘটনা এই রাস্তার উপর হয়নি। এতক্ষণ তো মনে হচ্ছিল যেই করে থাক টাকা পয়সার জন্য করেছে, কিন্তু না, এ তো রেপও করেছে। সাওন্ত, কি মনে হয় তোমার, এটা কি ওই একই লোকের কাজ না? স্যার আমার মনে হচ্ছে না এটা শুধু একজনেরই কাজ। স্যার 12টা বেজে গেছে। তো? স্যার আপনাকে আপনার ছেলের বার্থডেতে উইশ করতে 2 হবে। বছর ধরে ওকে মিস করছি সাওন্ত, এই বছরও না হয় করব। এখন তো বেচারার ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে। স্যার, এর নাম রাজেশ খারে, এ লোকাল ছেলে নয়। ও এখানে ওর হবু স্ত্রীর সঙ্গে এসেছিল। ছেলেটির ওয়ালেটও পাওয়া যায়নি। রেপের বাগদত্তার হয়েছে? হ্যাঁ স্যার। তুমি কথা বলেছো ওর সাথে? না স্যার, মেয়েটার অবস্থা খুব খারাপ। লেডি কনস্টেবলরা ফার্স্ট এড দেওয়ার পরে আমি ওকে সিটি হসপিটালে পাঠিয়ে দিয়েছি। এই গাড়িতে আমি বিয়ের কার্ডও পেয়েছি। সেই কার্ড অনুযায়ী ওদের বিয়ে আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল। কি নাম ওর? কোথাকার বাসিন্দা? উর্মিলা যোশী স্যার, নবী মুম্বাইয়ের। ওই মেয়েটিকে রেপ করার পর ওই খুনি মেয়েটির চেন আর আংটি নিয়ে চলে যায়। যাদব, এক কাজ করো, হ্যাঁ স্যার। হাইওয়ের উপর একটা জিপ পেট্রোলিং এর জন্য আছে, ওটাকে এখানে কাজে লাগাও। খপুরি পুলিশ স্টেশন থেকে এক্সট্রা ম্যান পাওয়ার আনাও। কারণ এটা যেই করে থাক, আমার মনে হয় না ও সকাল পর্যন্ত অপেক্ষা করবে। মা, তুমি কোথায় মা?
রাজেশকে মা, হ্যাঁ, হয়েছে, মা, হ্যাঁ। তুমি কোথায়? ব্যাস ব্যাস ব্যাস, ফোন রেখে দাও, মা। তোমার শরীর খারাপ হবে। রাজেশ, প্লিজ প্লিজ আমায় ছাড়ো। শান্ত হও, শান্ত হও। মিস উর্মিলা, আমি পিআই অমিত মানে। এখন আপনার পক্ষে কি সম্ভব হবে যে যা জিজ্ঞেস করবো সেটা জবাব দিতে পারবেন? কারণ দেখুন, আপনি ওকে দেখেছেন, তো আপনি আমাদের সাহায্য করতে পারেন। পাটিল ম্যাডাম, ওনার স্টেটমেন্ট নিয়ে নিন। মিস উর্মিলা, বলুন কি হয়েছিল ওখানে? স্যার, রাজেশের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আর আমরা কোপলির কাছে যে ওল্ড হাইওয়ে আছে ওখানে পৌঁছই। সেদিন ওয়েদার খুব ভালো ছিল, তো রাজেশ বলল যে কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াই। ওখানে এক বাইকে করে ট্রাফিক কনস্টেবল এলো। এই, কি হচ্ছেটা কি এখানে? বাইরে বেরো। কি ফিল্ম চলছে এখানে? এই 500 টাকা রাখো না, আধ ঘন্টায় বেরিয়ে যাবো আমরা। থ্যাংক ইউ স্যার। টাকা নিয়েও ওখান থেকে চলে যায়, কিন্তু তারপর আধ ঘন্টা 1 ঘন্টা পর ও আবার ফিরে আসে। তো ওর সাথে কথা বলার জন্য রাজেশ গাড়ি থেকে বেরোয়। আরে স্যার, কি হলো? 500 টাকায় তো 1 ঘন্টা থাকতে দেওয়াই উচিত। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি এক কাজ করুন, আপনি আরো 500 টাকা রাখুন। স্যার, এখন নিয়ে নিন না প্লিজ। রাজেশ, না! ট্রাফিক কনস্টেবল? আর ইউ শিওর যে ওই ট্রাফিক কনস্টেবলই রাজেশকে মেরেছে? ও আপনাদেরই লোক ছিল, ও সাদা কালারের ইউনিফর্ম পরেছিল। কি হলো, আপনাদের লোক? এসব শুনে আপনারা অবাক হচ্ছেন? দেখুন মিস উর্মিলা, অপরাধী শুধু অপরাধী হয়। ও না আপনার হতে পারে, না আমার হতে পারে, ও কারোর হতে পারে না। কিন্তু এই কাজটা যদি আমাদেরই কোনো লোক করে থাকে, তো আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি যে আগামী 24 ঘন্টার মধ্যে ওকে ধরে আমরা আপনার সামনে দাঁড় করিয়ে দেব। পুলিশের থেকে কোনো ভয় পাবেন না, ভরসা রাখুন। আচ্ছা, এবার এটা বলুন যে রাজেশকে মারার পর ও কি করলো? রাজেশ, আপনি ফোনটা কাকে করেছিলেন? আমি মাকে ফোন করেছিলাম, কিন্তু ফোনটা যায়নি। সেই সময় আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মার ফোনটা ধরো না। আপনি ওর ব্যাচের উপর নামটা দেখেছিলেন? কিচ্ছু ঠিক করে দেখতে পাইনি, খুব অন্ধকার ছিল, আর
আমি ওর নামটাও দেখতে পাইনি। রাজেশকে মারার পরও আপনাকেও মারার চেষ্টা করেছিল? আংটিটা দে। না প্লিজ, এটা না প্লিজ, এটা আমার আশীর্বাদের আংটি। দে। না, না, না! চেনটা দে, দে। ঠিক আছে। আচ্ছা, যদি আমি ওই ক্রিমিনালের ছবিটা আপনাকে দেখাই, আপনি চিনতে পারবেন? জায়গাটা খুব অন্ধকার ছিল, লাইট বলতে শুধু শুধু গাড়ির হেডলাইট জ্বলছিল, আর তার উপরে ওই লোকটা হেলমেট পরেছিল। ঠিক আছে, আপাতত আপনি বিশ্রাম নিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আপনার মেডিকেল হওয়াটা জরুরি। তারপরে কি আমি আমার বাড়ি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারেন, কিন্তু ওই একটা রিকোয়েস্ট আছে। যাওয়ার আগে যদি আপনি ওর ছবি দেখে চিনতে পারেন তো আমাদের কাজটা সোজা হয়ে যায়। চলো। কে কে ছিল নাইট ডিউটিতে খোঁজ নাও। হ্যাঁ স্যার। যে ছুটিতে আছে তারও খোঁজ নাও, যে এই সময় ও কোথায় আছে। এটাও খোঁজ লাগাও যে কার টাকার বেশি দরকার ছিল। রক্ষক যখন ভক্ষক হয়ে দাঁড়ায় তখন তার পরিণতি কি হবে? পুলিশ ইন্সপেক্টরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল এটা জানার পর যে খুনি একজন পুলিশ কর্মী, যে তার উর্দির সুযোগ নিচ্ছে। পুরো ডিপার্টমেন্টের সম্মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। মিডিয়া এবং বড় অফিসারেরা এখনো পর্যন্ত এটা জানতে পারেননি, নাহলে পুলিশের উপর চাপ আরো বেড়ে যেত। আর এদের কাছে খবর পৌঁছানোর আগে ওই কনস্টেবলকে ধরা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছিল, যে পুরনো রাস্তায় মানুষকে তার শিকার বানাচ্ছিল। পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠল, কারণ সবার প্রথমে দোষ পড়ে তাদের অভ্যন্তরের গাফিলতির উপর। মহারাষ্ট্রের খোপলের গোটা পুলিশ ফোর্সের কাছে এই মুহূর্তে একটাই চ্যালেঞ্জ ছিল, যে যত দ্রুত সম্ভব ওই কনস্টেবলের ঘৃণ্য উদ্দেশ্য ব্যর্থ করতে হবে যে কোনো উপায়ে। বলুন। কনস্টেবল সিদ্ধার্থ নায়ক কোথায়? স্যার, ও তো ডিউটিতে আছে। স্যার, কি হয়েছে? আপনারা এভাবে কেন বলছেন? কিছু হয়েছে নাকি? না, কিছু না, অনেক কিছু হয়েছে। মার্ডার করেছে ও। কি? মার্ডার? না না স্যার, নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। ও তো নিজেই ট্রাফিক পুলিশে আছে, ও কেন কাউকে মারতে যাবে? ও যদি বাড়িতে আসে কিংবা ফোন করে তো ওকে একেবারেই বলবেন না আমরা এখানে এসেছিলাম জিজ্ঞাসাবাদ করতে, বুঝেছেন? স্যার, কনস্টেবল নায়কের রেকর্ড একেবারেই ভালো নয়। ও প্রায় সবার কাছ থেকেই কিছু না কিছু ধার নিয়েছে। তোমার কাছ থেকে কত নিয়েছে? স্যার 12,000। স্যার, ছোট বড় সব মিলিয়ে প্রায় 91,000 টাকা ধার আছে ও। মানে টাকার খুব দরকার ছিল ওর, কিন্তু যাদব ও রেপও করেছে। হ্যাঁ স্যার। ওর পার্সোনাল লাইফের সম্বন্ধে কিছু জানো? ওর স্ত্রীর সাথে ওর সম্পর্ক কেমন ছিল? জানি না স্যার। কেউ কিছু জানো? স্যার, একবার নেশার ঘরে বড়বড় করছিল যে ওনার স্ত্রী আর কোনো কাজের রইল না। কি নেশা করে ও? মদ খেয়ে ডিউটিতে আসে? না স্যার, মদ টদ কিছু খেত না, কিন্তু গাজার খুব খারাপ নেশা ছিল। হ্যাঁ স্যার, ওর মায়ের জন্য। ওনার মাথায় টিউমার আছে, যার জন্য ডাক্তার বলেছে অপারেশন করতে, আর এতে অনেক টাকার দরকার হবে। সেই জন্য কালকে আমার সাথে ঝগড়াও করেছে ও। একটা কাজ করি, তোমার কাছে যতগুলো গয়না আছে সেগুলোর দিয়ে একটা ব্যবস্থা হতে পারে। একটা লোহাও তো বিয়েতে কিনে দাওনি তুমি, আর এখন আমার গয়না বিক্রি করতে চাইছো? ভাববেও না দ্বিতীয়বার। তাহলে এত টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো? একটা কাজ করি, আমি এই বাড়িটা বন্ধক দিয়ে দিই। আচ্ছা, তারপরে বাচ্চাদের কি রাস্তায় শোয়াবো? তুমি প্রত্যেকটা ব্যাপারেই না বলছো। আর এই বাড়ি তো আমারই বাড়ি, তাই আমি যা ইচ্ছে তাই করব। আর তোমরা কেউ না খেয়ে মরবে না। আরে আমি তো মাইনে পাই নাকি? 12,000 টাকাকে তুমি মাইনে বলছো? একটা কথা ভালো করে শুনে নাও, তুমি নিজের মায়ের জন্য যা করতে হয় করো, কিন্তু আমি আমার বাচ্চাদের মাথা থেকে এই ছাদ সরতে দেব না, বুঝেছো তুমি? রেখে দে, গয়নাও রাখ আর এই বাড়িও তুই রেখে দে, কিন্তু আমি আমার মায়ের অপারেশন করাবোই করাবো।
তার জন্য আমি যা ইচ্ছে তাই করব, চুরিও করব, ডাকাতিও। আর যদি প্রয়োজন পড়ে না, তাহলে আমি কাউকে খুনও পর্যন্ত করতে পারি। অপারেশন কোন হসপিটালে হওয়ার কথা ছিল? সিটি হসপিটাল স্যার। ডিউটিতে যাওয়ার পর ওর কোনো কল এসেছিল? না স্যার, ডিউটিতে যাওয়ার পর থেকে কোনো কল আসেনি। নায়কের 3 লাখ টাকার প্রয়োজন, আর যতক্ষণ এই টাকাটাও জোগাড় করতে না পারে ততক্ষণ এইভাবেই ও মানুষকে লুটতে থাকবে আর মারতে থাকবে। আর যখন এই সমস্ত টাকা জোগাড় হয়ে যাবে তখন হয় ও বাড়ি আসবে, নইলে সিটি হসপিটালে। সাওয়ান্ত, 2টো কনস্টেবল সিভিলে সিটি হসপিটাল আর একজন এখানে ওর ঘরের সামনে পোস্টিং করে দাও। ঠিক আছে স্যার। নেটওয়ার্কই আসছে না, এই নেটওয়ার্ক কেন আসছে না? স্যার 1 মিনিট, এখানে আশেপাশে কোনো ধাবা টাবা পাওয়া যাবে? একটা কাজ কর, আমার পিছন পিছন আয়। থ্যাংক ইউ স্যার, নাহলে খিদের চোটে আমি মরেই যেতাম। এটা কোন ট্রাফিক হাবিলদার ছিল? স্যার, আরও 3 জন কনস্টেবলকে বাইক পেট্রোলিংয়ে লাগিয়ে দিয়েছি। কামলে, রানে আর বিমলকে। এই 3 জনের কেউ একজন হবে। না না, এটা ওই 3 জনের মধ্যে কেউ নয়। এ না হাত দেখিয়েছে, না এই গাড়িটা দেখে কোনো অ্যাটেনশন দিয়েছে। এই গাড়ি ঘোড়াও শিগগির। আগে বাইকে ট্রাফিক হাবিলদার আর পিছনে গাড়ি। এর মানে বুঝেছো? এর নিশ্চয়ই নতুন কোনো শিকারের সন্ধান পেয়েছে। চলো তাড়াতাড়ি চলো, ফলো করো ওকে, স্পিড বাড়াও। স্যার, আগে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। 1 মিনিট, গাড়ি থামাও। পিছনে আমরা কোনো রাইট বা লেফট টার্ন মিস করে দিইনি তো? স্যার, পিছনে একটা লেফট টার্ন ছিল। গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। হ্যাঁ দেখো, সাবধানে যাও, এখানেই কোথাও আছে। স্যার, এই যে। স্যার, ওই যে গাড়ি। নায়ক, তুমি যেখানেই থাকো বাইরে বেরিয়ে এসো। নিঃশ্বাস পড়ছে, তার মানে এখনো প্রাণ আছে। একে এক্ষুনি হসপিটালে নিয়ে চলো, হয়তো বেঁচেও যেতে পারে। চলো। ডক্টর, চেষ্টা করুন যাতে এ বেঁচে যায়, আর যেই এর জ্ঞান আসবে আমাদের ইনফর্ম করবেন। ওকে স্যার, স্যার, গাড়ির পেপার অনুযায়ী যার ওপর হামলা হয়েছে ওর নাম অমিত ভাজুয়ানি, থানার অ্যাড্রেস ওটা। আর গাড়িতে যে ভিজিটিং কার্ড পাওয়া গেছে তার ওপর যে নাম্বার ছিল ওতে ফোন করেছিলাম। ওনার স্ত্রী আসছে হসপিটালে। এনার বেঁচে থাকাটা খুব জরুরি আমাদের জন্য, কারণ নায়কের বিরুদ্ধে ওনার সাক্ষ্য আমাদের জন্য অনেক সাহায্যকারী হবে। স্যার, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। উর্মিলা বলল যে রাজেশ ওনাকে টাকা দিয়ে দিয়েছিলেন, আরও আবার কেন এলো? আরও রাজেশকেই বা মারলো কেন? কারণ নায়কের 500 নয়, 3 লাখ দরকার ছিল। ও যখন 500 টাকা নেওয়ার সময় ওর ওয়ালেটটা দেখে নিয়েছিল, তখন ওর মনের মধ্যে লোভ জেগেছিল, আর তার গুরুত্ব ওর মাথায় পরে ঢুকেছিল। এমন মনে হচ্ছে যে নায়কের মনে কোনো কিছুর ভয়ই ছিল না। এখন তো ওকে ধরাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়ল, কারণ ও এখন কোনো কিছু করতেই ভয় পাবে না। ওর মায়ের জন্যই সব করছে না? তাহলে তো অবশ্যই আসবে এখানে। ম্যাডাম, ম্যাডাম, আমার মেয়ে অ্যাডমিট আছে এখানে। উর্মিলা যোশী ওর নাম। ও কোন রুমে আছে? আমি ওর মা। এই যে উর্মিলা, উর্মিলা আমার সোনা মা। যদি কোনো খবর পাও তো সঙ্গে সঙ্গে আমায় ফোন করো। স্যার, এই ফাইলে আমাদের 3টে পুলিশ স্টেশনের সমস্ত কনস্টেবলদের ছবি এই রয়েছে। নায়কের ছবিটা তুমি মাঝখানে লাগিয়েছো না? হ্যাঁ স্যার, যেরকম বলেছেন সেরকমই লাগিয়েছি। এই দেখুন। দেখুন তো এর মধ্যে কেউ কিনা। না।
এর মধ্যে কেউ? এই ফটোটা ভালো করে দেখুন। একে কোথাও দেখেছেন? চিনতে পারছেন একে? না, ইনি ছিলেন না। এদের দুজনের মধ্যে একজন ছিল। স্যার, এরা সিরকের আর জগদার। এই দুজন হাইওয়ের পুলিশ জিপে পুরো টিমের সাথে পেট্রোলিংয়ে আছে। দেখুন মিস উর্মিলা, আপনি যাকে দেখাচ্ছেন সে হাইওয়ের উপর সারা রাত পেট্রোলিংয়ে ছিল। 1 মিনিটের জন্য সেখান থেকে সরেনি। আমি বললাম না, ওখানে খুব অন্ধকার ছিল, কিছু দেখতে পাচ্ছিলাম না। আর তার উপরেও হেলমেট পরেছিল। তো আমার কিচ্ছু মনে পড়ছে না। আর কিছু বলতে পারেন তার সম্বন্ধে? যেমন তার মুখে কোনো দাগ ছিল কিনা, বা ওর হাইট? হয়তো ওর হাইট 5'8", 5'9". আমার কিচ্ছু মনে পড়ছে না। বলুন আপনারা, যে অবস্থার মধ্যে দিয়েও যাচ্ছে, একজন মানুষের কি পরিস্থিতি থাকে এসব দেখার? দেখুন, আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা নিরুপায়। ও শুধু রাজেশকেই মারেনি, আরো 3 জনকে মেরেছে। একটা বাচ্চা অনাথ হয়ে গেছে, একজন এই হসপিটালেই ভর্তি আছে। জানি না সে বাঁচবে কিনা। দেখুন প্লিজ, আমাদের বোঝার চেষ্টা করুন। যদি আমরা ওকে খুব তাড়াতাড়ি ধরতে না পারি, তাহলে এই লিস্ট আরো লম্বা হতে থাকবেই। উর্মিলা, দেবেশ পুলিশকে এখনো পর্যন্ত কোনো সাহায্য করতে পারেনি। দেবেশ এখনো পর্যন্ত কিচ্ছু বলতে পারেনি। পুলিশের কাছে একটাই আশা ছিল, অমিত ভোজবানি। কিন্তু সেই আশাও ভেঙে গেল যখন অমিত ভোজবানি অপারেশন টেবিলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। প্রশ্ন এটাও ছিল যে সেই পুলিশ কর্মী কি সত্যি শ্রীধর নায়ক ছিল? সে কি সত্যি এই ডিপার্টমেন্টের ছিল, নাকি তার উর্দি পরে অন্য কেউ এই অপরাধ সংগঠিত করছিল? স্যার, স্যার, কনস্টেবল নায়কের লাশ। স্যার, উনি সেই লোক যে সবার আগে লাশটা দেখতে পায়। নমস্কার স্যার। স্যার, ওর আঘাত দেখে তো মনে হচ্ছে ওকে অন্য কোথাও মেরে তারপর এখানে টেনে আনা হয়েছে। রক্ত বন্ধ হয়ে গেছে, তার মানে এই মার্ডারটা কম করে 4-5 ঘন্টা আগেই হয়েছে। স্যার, স্যার, এই চটিয়া শার্ট পেয়েছি স্যার। স্যার, এই শার্ট কিন্তু নায়ককে তো পুলিশের পোশাকে থাকার কথা। তার মানে হলো এই যে এই নায়কের বেশে অন্য কেউই লুটপাট আর খুন করে চলেছে। ও প্রথমে নায়ককে মেরে থাকবে, তারপর ওর উর্দিটা পরে মানুষকে খুন করছে বা লুট করছে। কিন্তু এই লোকটা কি? কনস্টেবল নায়ক যে তার মৃত্যুপথযাত্রী মাকে বাঁচাতে চেয়েছিল, আজ নিজেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। পুলিশ যেই কেসটা সলভ হয়ে গিয়েছিল বলে মনে করছিল, সেটা আরো জটিল হয়ে উঠল। কারণ যে সন্দেহ নায়কের উপরে ছিল, সেটা এখন অজানা সেই অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়া একটা মুখের উপরে গিয়ে পড়ল। কে হতে পারে সেই ব্যক্তি যে শুধুমাত্র মানুষের প্রাণ নিয়ে টাকা পয়সা লুট করেনি, বরং সে উর্মিলাকে ধর্ষণও করেছিল? পুলিশের কাছে কোনো সূত্র ছিল না। যে কেস নায়ককে হাতে পেলে সলভ হয়ে যাবে বলে মনে করা হচ্ছিল, তার সব রাস্তা এখন ঘুরে গিয়েছে। পুলিশের কাছে একটা ফোন কল এলো, যেখানে একজন ফার্ম হাউসের মালিক পুলিশকে এটা বলল যে সে তার পরিচারককে তার রক্ত মাখা জামা ধুতে দেখেছে। পুলিশ দেরি না করে সেখানে পৌঁছলো। সকালে আপনি ওকে কটায় দেখেছেন? সকাল মানে 6টা সাড়ে 6টার সময় যখন আমি মর্নিং ওয়াকে যাই, তখন কিছু কাপড় চোপড় নিয়েও ধুতে যাচ্ছিল। তার মধ্যে ড্রেসটা ছিল ট্রাফিক হাওলদারে, যেটা খুনের রক্ত লেগেছিল, ওইসব নিয়ে ধুতে যাচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম, মিন্টুর কাছে পুলিশের উর্দি কি করে এলো? আর সেটা তো রক্ত লাগা।
আর ওটা যে সত্যি রক্ত, এটার জন্য আমি ওকে লুকিয়ে চুপ করে দেখলাম। ও যে বালতি জলে শার্টটা ডোবালো সেটা পুরো রক্তে লাল ছিল, আর ওটা দেখে আমার সন্দেহ জাগলো আর আপনাদের ফোন করলাম। এই মিন্টু যাদব এখন কোথায় হবে? এখানেই থাকে, পিছনে ঘরে। স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিছু জানি না। এটা বল, তুই সারা রাত কোথায় ছিলি? সাহেব আমি আমার ঘরে শুয়েছিলাম। ধাবা থেকে তুই বাড়িতে কটায় এসেছিলি? সাহেব কাল আমার শরীর খারাপ ছিল, ধাবা এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম সাহেব। ধাবা থেকে 10টার সময় বেরিয়ে এসেছিলাম আমি। তারপরে তুই খুন করেছিস? না স্যার, আমি খুন করিনি স্যার। এই উর্দিটা তোর কাছে কি করে এলো? তুই এটা ধুয়ে শুকিয়েছিস না? হ্যাঁ সাহেব, একটু আগে আমি নিজেই ধুয়ে শুকোতে দিয়েছিলাম। সত্যি করে বল, এর মধ্যে যে রক্ত লেগে আছে সেটা কার, যেটা তুই ধুয়ে দিয়েছিস? জানি না সাহেব, ও আমাকে বলেনি। ও মানে কে? শেখ সাহেব, ওই আমায় দিয়েছিল এই পোশাকটা। শেখ? কে এই শেখ? সাহেব যে ধাবায় আমি কাজ করি ও সেই একই ধাবাতেই কাজ করে, আর আজ সকালেই ও আমাকে এই পোশাকটা দিল। শেখ, এই পুলিশের ড্রেস পরে কোথা থেকে এলি রে? আরে এ তো রক্ত লেগে আছে রে ভাই। আরে খুব সহজ একটা রাস্তা বের করেছি আমি টাকা কামানোর, বুঝেছিস? লাইফে আর কোনো টেনশন নেই। তুই শুধু একটা কাজ কর, এই উর্দিটা ভালো করে পরিষ্কার করে রাখ, আমি পরে এসে তোর কাছ থেকে এটা নিয়ে যাবো। আরে কি বলছিস, কি করে এসেছিস শোন, তুই? মুখে মুখে কথা বলিস না, বুঝেছিস? তোকে যা বলছিস শুধু সেটা শোন। প্রচুর টাকার হাত মেরেছি আমি, এই দেখ। এক কাজ কর, তুই কিছু রাখ। আমরা এটা কি করে মানবো যে তুই সত্যি বলছিস? এটাও তো হতে পারে যে তুই আমাদের নজরটা ঘুরিয়ে দেওয়ার জন্য বানিয়ে বলছিস। আপনি জিনেদকে জিজ্ঞেস করুন না সাহেব, ও আপনাকে সব সত্যি কথা বলে দেবে। এই নে, এই সব তোর জন্য। শোন, এবার তুই আর আমাকে না বলিস না, হ্যাঁ? আর কখনো না বলবি না তো? শেখ, এত গয়না এত টাকা কোথা থেকে পেয়েছিস? আরে ডাকাতি করেছি আমি তোর জন্য। কি? আরে তুই সব বাদ দে না, তোর জন্য এরকম রোজ আমি এনে দেবো। একটু আমার কাছে আয় না সোনা, একটু শান্ত করে দে আমার। অনেক হয়েছে, তুই এখনো পুরো মাল দিসনি, আগে পুরো মাল দে। আরে আমি এটা পুরো করে দেবো তো, কথা দিচ্ছি। তুই আগে একটু আদর তো কর। না সেটা হবে না, আগে এখানে পুরো মাল দে, তারপর এই পুরো মাল দে। দেখ, তুই এখন এরকম বলিস না। দেখ না সোনা, আমি তোকে কত ভালোবাসি বল। আমাকে কাজে যেতে হবে, চল এখন বেরো তুই। যা 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 যা। জিনাত শোন না, আমাকে কাজে যেতে হবে, চল চল যা। আরে একটু আদর করবো ভাই, চলে যাবো। চল চল যা যা শোনা শোনা জিনাত, যা। এই জিনাত, আরে এরকম করিস না বাবা, কত মাথায় উঠে গেছিস। তুই কি জিনাত? হ্যাঁ সাহেব, আমি জিনাত। শেখ কোথায়? ও এই তো এইমাত্র বেরিয়ে গেল। কখন গেল? এই তো আপনারা আসার আগেই। কোনো ফটো আছে ওর? হ্যাঁ সাহেব, মোবাইলে আছে। তাড়াতাড়ি নিয়ে আয়। সাহেব। স্যার, যাও গিয়ে খোঁজো এই লোকটাকে, এই আশেপাশেই কোথাও হবে। স্যার, ও কোনো কিছু এনে দিয়েছে তোকে? হ্যাঁ সাহেব। সাহেব, ও আমাকে বলল যে ও আমার জন্য নাকি ডাকাতি করেছে। আমার মনে হলো যে বাজে শুধু বকছে। ডাকাতেই করেনি, 5টা লোককে খুন করেছো। এটা বাজে বকা মনে হলো? এত টাকা এত গয়নাগাটি কোথা থেকে এলো ওর কাছে এক রাতের মধ্যে? কি বলে গেছিল? এখান থেকে কোথায় যাবে? এখন তোর ধাবাতে যাওয়ার সময় হয়েছে। স্যার ও তো এখনো আসেনি, আর যদি এসেও থাকে তাহলে বসের অর্ডার রয়েছে যে চাকরি থেকে তাড়িয়ে দিতে হবে। একদিন অন্তরই ও কোথাও উধাও হয়ে যায়। কালকেও কখন এসেছিল ধাবাতে? কালকে তো আসেইনি এখানে। স্যার উইকেন্ডেই তো বিজনেস হয়। 150 মুরগি ভেতরে পড়ে আছে, ও 1 টাকাও কাটেনি। আচ্ছা, এই শেখ যখন কাজে আসে না তখন কি তোমরা কেউ জানো যে ও কোথায় যায়? কোথায় আর যাবে স্যার, 1 নম্বর গাঁজাখোর, গাঁজা খেতেই যাবে। চল যা চল, এই ঠিক করে কর। স্যার, স্যার সত্য সিগন্যাল দিয়ে দিয়েছে।
এসে গেছিস? চল ওঠ এখান থেকে, আর ধার দেবো না তোকে, অনেক টাকা বাকি আছে। চল বেরো এখান থেকে, চল। আরে ভাই আর কত বকবক করবি? কত বাকি আছে তোর? এনে ধর, শুধু এইটুকু? চাইলে তোকে সারা বছরটা দিয়ে দি। এনে ধর। সারা বছরের জন্য চিন্তা করছিস কেন? কারণ জেলে তো তুই এটাও পাবি না। এই! আচ্ছা, তুমি কি এই লোকটাকে চিনতে পারছো? এটাই কি সেই লোক যে তোমার বাবা আর মা দুজনকেই মেরেছে? আচ্ছা, এই লোকটাই কি ওই লোকটা? এই আমার মা বাবাকে মেরেছে। কেন মেরেছিস? হ্যাঁ? কেন কেন মেরেছিস? চল চল, এবার গোড়া থেকে বল, এতগুলো লোককে কেন মারলি তুই? স্যার, আমি যা কিছু করেছি তা জিনাতের জন্য করেছি স্যার। আমি ওকে খুব ভালোবাসি স্যার, আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, কিন্তু আমার কাছে টাকা ছিল না, তো আমার সাথে থাকতে রাজি ছিল না। চল যা, তোর মতো কাঙালকে আমি কেন বিয়ে করতে যাবো রে? কি? আরে কে তোকে বললো যে আমি কাঙাল? হ্যাঁ, আরে চাকরি করি আমি, ভালো টাকা রোজগার করি, প্রত্যেক মাসে মাইনে পাই। আরে তুই হাসছিস? শেখ, তুই যেটা সারা মাসে কামাস না, তাতে তো আমার একদিনের খরচও উঠবে না রে। আচ্ছা, কত চাই তোর? তুই আমাকে 1 লাখ টাকা এনে দেখাতো, তারপর কথা বলিস। কোথা থেকে আনবো আমি 1 লাখ টাকা? জিনতকে চাস তো, তাহলে এইটুকু তো করতেই হবে, না হলে আমার পেছনে কিন্তু লম্বা লাইন পড়ে আছে। আর তাছাড়াও তুই না আনতে পারলে অন্য কেউ নিয়ে আসবে। তোর ওই বন্ধু আছে না মিন্টু, ও কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। মিন্টু, দেখ তুই শুধু আমার, বুঝেছিস? তুই তোর টাকা চাই তো পেয়ে যাবি, যেখান থেকে হোক আমি নিয়ে আসবো। একটা মেয়েকে পাওয়ার চক্করে তুই তুই এত লোককে মেরেছিস? বল, ন্যায়কে কেন মারলি আর কিভাবে মারলি? আরে কেন নয়, আরে মাল পাওয়া যাবে। হ্যাঁ, তবে কিন্তু এবার আমি টাকাটা ডাবল নেবো। হ্যাঁ, আরে সাহেব, মায়ের শরীর কেমন আছে? ডাক্তার বলেছে যদি অপারেশন তাড়াতাড়ি না করা যায় তাহলে মা বাঁচবে না। আমার স্ত্রীকে বললাম গয়নাগুলো বিক্রি করে দিতে, কিন্তু না করে দিল। আমি বলেছি আমি ঠিক টাকা জোগাড় করে নেব। হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে 500,000 টাকা হয়ে যাবে। এটা ঠিক যে যতগুলো প্রাইভেট গাড়ি হাইওয়ে দিয়ে যায় তাদের কাছে অনেক টাকা থাকে, হয়ে যাবে। দে আমাকে, তাড়াতাড়ি দে, আমাকে ডিউটি যেতে হবে, সারা রাত জাগতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এনে। ঠিক আছে। স্যার, আমাকে একটু সামনে ছেড়ে দেবেন? কোথায় যাবি তুই? ওই সানসেট পয়েন্টের মোড় পর্যন্ত। চল বস। কি হয়েছে স্যার? 1 মিনিট, নাম তো একটু, টয়লেট করে আসছি। ওর কথা শুনে আমার মাথা ঘুরে যায়। আমি ভাবলাম ওর উর্দিটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার আর টাকার অভাব হবে না স্যার। তারপরে স্যার যত প্রাইভেট গাড়ি ওই পুরনো হাইওয়েতে এসেছিল আমি সবাইকে মেরে ফেলেছি।
আর ওদের গয়নাগাটি টাকা পয়সা সব লুট করে নি স্যার। আরে তোর তো টাকার দরকার ছিল না, তাহলে ধর্ষণটা কেন করলি? স্যার আমার তেমন কোনো উদ্দেশ্য ছিল না স্যার, শুধু জিনাত আমার সাথে সেদিন যা করেছিল না স্যার, তাতে আমার প্রচন্ড রাগ হয়েছিল, তাই আমার সমস্ত রাগ গিয়ে ওই মেয়েটার উপর পড়ে। তুই তো এটাও জানিস না যে কতগুলো জীবন বরবাদ করে দিচ্ছিস তুই। শুধু এই আদালতেই নয়, ভগবানের আদালতেও তোকে অপরাধী হিসেবে ধরা হবে। তোর উপর কেউ দয়া করবে না একটু। কথায় আছে যে সত্যিকারের ভালোবাসা মানুষকে ভগবানের কাছে নিয়ে যায়, কিন্তু এটা কি ধরনের ভালোবাসা ছিল যা মানুষকে বন্য পশু করে তুলেছিল? এটা ভালোবাসা ছিল নাকি পাগলামো? উর্মিলার কাছ থেকে শুধুমাত্র তার আগামী বিবাহিত জীবনের স্বপ্ন কেড়ে নেওয়া হয়নি, বরং তাকে ভয়ঙ্কর স্মৃতির সঙ্গে বেঁচে থাকার জন্য ফেলে রাখা হলো। 10 বছর বয়সে দেবেশকে তার মা বাবাকে নিজের চোখের সামনে মরতে দেখতে হয়েছিল। সেই ছাপ হয়তো তার মাথা থেকে কোনোদিনও মুছবে না। কয়েক ঘন্টার মধ্যে সে অনাথ হয়ে গিয়েছিল। নায়কের মাও চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। একটা শয়তান তার জেদকে ভালোবাসার মুখোশ পরিয়েছিল এবং ধ্বংসলীলা করল। আদালত শেখকে এতগুলো হত্যা করার জন্য আইপিসি 302 ধারা অনুযায়ী এবং উর্মিলাকে ধর্ষণ করার জন্য 376 ধারা অনুযায়ী ফাঁসির সাজা শোনালো। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.